বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অজিত দোভালকে নিয়ে খুব যে ভূয়সী প্রশংসা করেন সেরকম নজির কিন্তু নেই। কারণ কি? কারণ অনেকে বলেন অজিত দোভাল এবং নাকি বিভিন্ন দেশের সরকারকে উল্টে পাল্টে দেওয়ার কাজকর্ম করে। উদাহরণ কি? উদাহরণ যদি দেখেন তাহলে দেখবেন প্রতিবেশী দেশ পাকিস্তান, যারা শেষ 1 মাস ধরে লাগাতারভাবে ভারতের বিপক্ষে বিভিন্ন রকম কথাবার্তা বলে যাচ্ছেন। কারণটা কি? কারণটা পাকিস্তানের সরকার নাকি এখন পতনের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, অন্যদিকে তালিবান। এই সব কিছুর মূলে নাকি ভারত এবং ভারতের অজিত দোভাল। এই অভিযোগ স্বয়ং কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এসেছিল। পাকিস্তানে 1 সপ্তাহ আগে যে ট্রেন হাইজ্যাক হয়ে গেছিল তার পিছনে নাকি ভারতবর্ষের টাকা ছিল, তা সরকারি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। অর্থাৎ সবকিছুর মূলে একটাই লোক, তিনি অজিত দোভাল। বাংলাদেশের কথা এবার ফিরি। কালকে বাংলাদেশ জুড়ে যে চিত্র আমরা দেখলাম, নিন্দুকেরা আবার বলতে শুরু করেছেন এর পিছনে নাকি অজিত দোভাল আছেন। দেখুন, অজিত দোভালকে নিয়ে ইউটিউবে একাধিক ভিডিও, তার বিভিন্ন মুন্সিয়ানা, তার ধুরন্ধর মস্তিষ্ক, এসব নিয়ে অসংখ্য জার্নালে লেখালেখি। তিনি স্পাই এজেন্সির সঙ্গে মিটিং করছেন, 28টা দেশের সঙ্গে লিয়াজও করছেন, ফ্রান্সে গিয়ে রাফায়েল চুক্তি করছেন। এত সব কথা তো আমাদের সামনে আসে, কিন্তু অজিত দোভালের কথা, মানে অজিত দোভালের নিজের মুখের কথা আজ অব্দি কোনো জায়গায় প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। তাই নিন্দুকেরা ঠিক বলছেন কি ভুল বলছেন তা তো আপনারা ডিসাইড করবেন। কিন্তু এই রকমই নিন্দুকেরা এখন বলতে শুরু করেছেন কালকে দিনভর জুড়ে যে বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক স্তর দেখলো, এর পিছনে ভারতের মাথা, ভারতের ভয়ঙ্কর খেলা, কিংবা অজিত দোভাল নাকি আছেন। বাংলাদেশের কিছু হলেই ভারত বিরোধী তারা কথাবার্তা বলেন। এখন তাদের সরকার মোহাম্মদ ইউনূস পতনের মুখে, এর পিছনেও নাকি নিন্দুকেরা দায়ী করছেন অজিত দোভালকে। কি হলো ঘটনা? সেনাপ্রধান নাকি হাসনাতদের একটি মিটিং এ ডাকেন। সেই মিটিং এ গিয়ে তারা সরাসরিভাবে বলেন, এই যে আপনারা আওয়ামী লীগকে ব্যান করার কথা বলছেন, বর্তমান পরিস্থিতিতে আমরা আওয়ামী লীগকে ব্যান করতে পারবো না। ঠিক আছে, শেখ হাসিনা হয়তো দেশে ফিরবে না, কিন্তু কিসের জন্য আমরা আওয়ামী লীগকে ব্যান করব? একটা সরকারের বিপক্ষে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সংবিধান কোনো নির্দিষ্ট দলের ব্যান করা বা নিষিদ্ধ ঘোষণাকে কি প্রশ্রয় দেয়? শুধুমাত্র আওয়ামী লীগকে পছন্দ হচ্ছে না বলেই তাকে ব্যান করতে হবে, এই পার্টিকুলার বিষয়টা আমি মেনে নেব না। সেনাপ্রধান নাকি এই কথাগুলোকে বলেন হাসনাতকে। কে হাসনাত? তথাকথিত সোকল ছাত্র নেতা, যিনি কিছুদিন আগে ঘোষণা করে দিয়েছিলেন বাংলাদেশে তিনি থাকবেন, নয় আওয়ামী লীগ থাকবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট দলের থেকে হাসনাত, এই পার্টিকুলারলি ছাত্র নেতা কিন্তু বড়, তা কিন্তু তিনি ভাবতে শুরু করে দিয়েছিলেন। সেনাপ্রধান পরবর্তীকালে একটি হুঁশিয়ারি দেন। তিনি কি বলেন? তিনি বলেন, অনেক হয়েছে, আই হ্যাড এনাফ। বাংলাদেশকে নিয়ে যা চলছে তা কিন্তু মেনে নেওয়া যাবে না, আমি কিন্তু অ্যাকশন নেব। সেনাপ্রধান অ্যাকশন নিতে শুরু করলেন। পরবর্তীকালে এই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত হলো। চক্রান্ত কারা করলো? চক্রান্ত করলো এই ছাত্র নেতাদের একাংশ এবং হিজবুত তাহরিরের সদস্য, প্রধান উপদেষ্টার রাইট হ্যান্ড, প্রধান উপদেষ্টার প্রধান অ্যাডভাইজার সেই ছাত্র। তিনি কি চাইলেন? তিনি চাইলেন যারা সেনাবাহিনীর আইএসআই পন্থী এবং মানে পাকিস্তান পন্থী, তাদের মধ্যে থেকে কাউকে সেনা প্রধান হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তিনি করলেন এবং বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার একাধিক চক্রান্ত তিনি করলেন। কিন্তু সেনাপ্রধানের সাথে তারা কিন্তু ক্ষমতায় পেরে উঠলেন না, কারণ প্রথম থেকেই সেনাপ্রধান নিজের কাজে অবিচল ছিলেন। তার বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা হলেও আলটিমেটলি দিনের শেষে এই বাংলাদেশের রাজ যে তার হাতেই আছে তা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যখন 10 থেকে 15 জন সেনাকর্তাকে তিনি নজরবন্দি করলেন এবং আইএসআই পন্থী, পাকিস্তান পন্থী যে সেনাকর্তারা ছিল, যারা এই বর্তমান সেনাপ্রধানকে গ্রেফতার করতে চেয়েছিলেন, তাদেরকেই সরিয়ে দিলেন সেনাপ্রধান। ছাত্র নেতাদের পছন্দ হলো না। ছাত্র নেতারা সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে অলরেডি মসনদ দখলের স্বপ্ন দেখে ফেলেছেন। তিনি আমেরিকার জো বাইডেনের পাপেট মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দিনের পর দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নেতা হিসাবে এস্টাবলিশ করার পরিকল্পনা কিন্তু অলরেডি এই ছাত্র নেতারা দিনের পর দিন করে ফেলেছেন। সেনাপ্রধান সব সহ্য করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি ভুল কি ঠিক তা সাধারণ মানুষ জানেন, কিন্তু অবশেষে সেনাপ্রধান বুঝতে পারলেন এই ছাত্র নেতাদের বাড়াবাড়ি যদি সহ্য করা হয় তাহলে বাংলাদেশ কার্যত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, ঠিক যেভাবে সিরিয়ায় হয়েছে। এদের উগ্রপন্থা
এদের জামাতপন্থী মনোভাব এবং হিজবুত তাহরিরের আবির্ভাব কোনোভাবেই বাংলাদেশে আর মেনে নেওয়া যায় না। তাই এই সকল ছাত্রনেতাদের ডাকলেন সেনাপ্রধান। সেনাপ্রধান কেন ডেকেছেন তা নিয়ে কালকে উত্তাল হয়ে গেল ছাত্র সমাজ। অবস্থা এতটাই বেগতিক, এই ছাত্ররা এখন সেনাপ্রধানকে আক্রমণ করবেন, না মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করবেন, না ভারতকে আক্রমণ করবেন, না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে আক্রমণ করবেন, কিছুই তারা বুঝতে পারছেন না। একটি মিছিল বেরিয়ে গেল, সেই মিছিল কোথায় গেল? সেনাপ্রধানের ক্যান্টনমেন্টের দিকে গেল। প্রশ্ন হলো, একটা সেনাপ্রধানের সিদ্ধান্ততে যদি আমি বিচলিত হই, তাহলে কি এরকম দেশেরই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আক্রমণ করা যায়? এটাই তো দেশ বিরোধী কাজ, এটাই তো সংবিধান বিরোধী কাজ। ভারতের আর্মির সঙ্গে আমি কোনো না কোনো কারণে একমত না হতে পারি, আমার তো মনে হতে পারে পাকিস্তানকে এই মুহূর্তে বোম ফেলে ধ্বংস করে দেওয়া উচিত। ধরুন এই সিদ্ধান্তটা ভারতের আর্মি নিচ্ছে না, আমি একমত হলাম না, আমি কি ভারতের আর্মির বিরুদ্ধাচরণ করতে শুরু করব? আফটার অল দিনের পর দিন ভারতের জন্য এই সকল সেনাবাহিনীর সদস্যরা যেরকম প্রাণপাত প্রতিষ্ঠা করেন, আমাকে সেটা দিনে সেটা রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। কিন্তু এই সেনাপ্রধান, যারা কিনা এতদিন ধরে ছাত্র নেতাদের নয়নের মণি ছিলেন, তারা খারাপ হয়ে গেলেন। কারণ সেনাপ্রধান কখনোই চান না বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান হোক। বিরোধী আরেকটা মিছিল বেরোলো, তারা কি চান? তারা মোহাম্মদ ইউনূস এবং ছাত্র নেতাদের অবসান চান। তারা চান বাংলাদেশে অবিলম্বে সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠা হোক। নিন্দুকেরা বলছেন কালকে যে মিছিল বাংলাদেশে বেরিয়েছে তা নাকি 5ই আগস্টের পর আওয়ামী লীগের সব থেকে বড় মিছিল, যে মিছিলে দেশের সাধারণ মানুষ সমস্ত প্রান্ত থেকে এসে যোগদান করেছিলেন, যাদের একটাই মোটো, মোহাম্মদ ইউনূসকে সরাতে হবে। কারণ যদি এর দেরি করা হয় তাহলে বাংলাদেশ কার্যত কিন্তু থাকবে না। দেখুন, এতদিন অবধি এই হাসনাতরা বলছিলেন আমাদের বিরুদ্ধাচরণ করার মানুষ বাংলাদেশে কোথায়, কারা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? আওয়ামী লীগ ফিগ বলে কিছু নেই বাংলাদেশে, আওয়ামী লীগের সবাই ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে। ডেভিল স্ট্রাইক হবে, যারা বাকি আছে তাদেরকে ডেভিল স্ট্রাইকের নাম করে জেলে ধরা হবে। সংখ্যালঘুরা আওয়ামী লীগের দালাল, তারা এখন আর রাস্তায় নামতে পারবে না। অর্থাৎ স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে হাসনাতরা নতুন স্বপ্ন দেখেছিলেন, কালকে এসে বোঝা গেল হাসনাতদের বিরোধিতা করারও কিন্তু লোক বাংলাদেশেই আছে। দিনের পর দিন ক্ষমতা দখলের যে দিবা স্বপ্ন হাসনাতরা দেখেছিলেন, তা যে আলটিমেটলি দিনের শেষে এসে সবটাই ব্যর্থতার জায়গায় এসে দাঁড়িয়ে আছে, তা কিন্তু এই ছাত্রনেতারা বুঝতে পারলেন কাল। আর বুঝতে পারলেন বলেই তারা সেনাপ্রধানকে আক্রমণ করতে শুরু করলেন, কারণ সেনাপ্রধান নাকি তাদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। প্রশ্নটা হলো, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে কি হবে না, তার থেকেও অনেক বড় প্রশ্ন হলো কিভাবে মানুষের মন থেকে এই মুহূর্তে আওয়ামী লীগকে আপনারা বার করবেন। শুনুন, আওয়ামী লীগ যদি ভোটে দুর্নীতি করে যেতেও, এই আওয়ামী লীগের পিছনে ভারতবর্ষ আছে, সেই ভারতের সঙ্গে আপনাদের ব্যবসায়ী সম্পর্ক বজায় রাখতে হয়। আওয়ামী লীগের এখনো বিভিন্ন যে নেতাকর্মীরা গ্রাউন্ড লেভেলে আছেন, যারা বঙ্গবন্ধুর যে আদর্শ তা ধারণ করেন, তা বহন করেন। আমি যদি ধরেও নিই আওয়ামী লীগ দুর্নীতি করে জিতেছে, তার মধ্যেও যদি 2% to 5% ভোট এখনো কিন্তু আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নামে গিয়ে পড়ে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগ বর্জিত হতে পারে না, তা সেনাপ্রধান বুঝেছেন। এবং কালকে কিন্তু ছোট্ট একটা টিজার দেখা গেছে বাংলাদেশে, যেখানে সেনা শাসন প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ রাস্তায় হেঁটেছেন। শুধু কি আওয়ামী লীগ, এই মিছিলে এবার যোগদান করেছেন বিএনপির একাধিক মানুষ। কারণ আলটিমেটলি সবাই বুঝতে পেরেছেন এই ছাত্র নেতাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া মানে খাল কেটে কুমির আনা। অর্থাৎ যে ছাত্র নেতাদের এতদিন নয়নের মণি করে রেখেছিল বিএনপি নেতারা, এবার এই ছাত্র নেতাদের বিপক্ষে রাজপথে মিছিল হচ্ছে বাংলাদেশে। সব জেনে শুনে সবাই কার্যত চুপ, বাংলাদেশ একটা সার্কাসে পরিণত হলো। কালকে একটি ছাত্রনেতা ইন্টারভিউতে কি বলেছে জানেন? তিনি বলেছেন মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে চাননি সেনাপ্রধান। তিনি বলেছিলেন মোহাম্মদ ইউনূসের বিপক্ষে একাধিক কেস চলছে, তিনি বুকে পাথর চাপা দিয়ে নাকি মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছিলেন, কারণ আমরা মোহাম্মদ ইউনূসকে মসনদে বসাতে চেয়েছিলাম। অর্থাৎ এতদিন ধরে যে কথা আমরা বলছিলাম, যে কথার জন্য কমেন্টে অজস্র গালিগালাজ আপনারা দিয়েছেন, যে কথার জন্য আমার এই বিশ্লেষণকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন, সেই কথা কিন্তু আজকে প্রকাশ করে দিল এই ছাত্র নেতা উপদেষ্টারা, যে এই সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে প্রথম থেকে চাননি,
প্রথম থেকে চান না এবং ভবিষ্যতেও চাইবেন না। তাহলে এতদিন ধরে আমাকে গালিগালাজ দিয়ে আপনারা কি দিনের শেষে কিছু পেলেন? কিচ্ছু পেলেন না। আজ উপদেশটা নিজের মুখে স্বীকার করলো, এই মোহাম্মদ ইউনেসকে সেনাপ্রধান চাননি, সেনাপ্রধান চায় না, ভবিষ্যতে মোহাম্মদ ইউনেসকে সরিয়ে এই সেনাপ্রধান দেখিয়ে দেবেন। এই সমস্ত ঘটনায় সব থেকে বেশি বিপদে যিনি পড়েছেন তিনি হলেন মোহাম্মদ ইউনেস। মোহাম্মদ ইউনেসকে ছাত্ররা চান না, কারণ ছাত্রদের মন যুগে উনি চলতে পারছেন না। এই মোহাম্মদ ইউনেসকে সেনাপ্রধান চান না, আর চান না বলেই এই মোহাম্মদ ইউনেসের মুখে এখন শোনা যাচ্ছে ভারত বন্দনা। অর্থাৎ 1 মাস ধরে আমি যে কথাবার্তাগুলো বলছি, আবার সেই কথাটার এস্টাবলিশমেন্ট, যে দিনের পর দিন ভারত বন্দনা করার পিছনে মোহাম্মদ ইউনেস বড় সড় ষড়যন্ত্র আছে এবং তিনি ক্ষমতার লোভ বুঝেছেন, ক্ষমতার আশ্রয় থাকতে চান। তাই এখন যেন তেন প্রকারে নরেন্দ্র মোদীকে আঁকড়ে ধরতে চাইছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশের দায়িত্বটা দিয়ে দিয়েছেন। তাহলে আপনারাই বলুন, আজকে এতদিন ধরে যে আমার বিশ্লেষণের আপনারা সমালোচনা করলেন, এখন আপনারা কোন দিকে যাবেন? আপনারা তো মোহাম্মদ ইউনেস পন্থী ছিলেন, এই মোহাম্মদ ইউনেসকে তো এখন ছাত্ররা চাইছেন না। আপনারা তো এতদিন ছাত্রদের সঙ্গে ছিলেন, এই ছাত্ররা এবার মোহাম্মদ ইউনেসের বিরোধিতা করছে। তাহলে আপনারা ছাত্রদের সমর্থন করবেন, মোহাম্মদ ইউনেসকে সমর্থন করবেন, নাকি সেনাপ্রধানের সমালোচনা করার জন্য যারা আমাকে গালিগালাজ করেছেন তারা এখন সেনাপ্রধানকে সমর্থন করবেন? অর্থাৎ বাংলাদেশের রাজনীতি শেষ 6 মাসে 3 ভাগে বিভক্ত। একদল চাইছে ক্ষমতা দখল করতে, যিনি সেনাপ্রধানকে বসাতে চাইছে, সেনাপ্রধানকে সরিয়ে আরেক দল চাইছে ছাত্র আন্দোলনকে এস্টাবলিশ করতে, আর মোহাম্মদ ইউনেস চাইছেন এই সমস্ত ঝুট ঝামেলা থেকে সরিয়ে দিয়ে নিজেকে ভারতের সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে দিতে, এবং তিনি তার নিজস্ব গ্রুপ তৈরি করতে চান বলেই ভারতকে বার্তা দিচ্ছেন, আসো বাবা 7 সিস্টার্স খুলে দিচ্ছি, 7 সিস্টার্সের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছি, কক্সবাজারে নতুন বন্দর করো, আমার সঙ্গে চায়না আছে, আমার সঙ্গে ভারতবর্ষ চলে আসবে, পাকিস্তান আমার সঙ্গে আছে, ছাত্র নেতা সেনাপ্রধান কাউকে আমার লাগবে না, শুধুমাত্র ভারতবর্ষকে লাগবে। এই বার্তা দিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনেস। এবার আপনারাই ঠিক করুন, এরপরও আমাকে গালাগালিজ দেবেন নাকি আপনারা পক্ষ নেবেন? 3টে অপশন, সেনাপ্রধান, মোহাম্মদ ইউনেস আর ছাত্র আন্দোলন। আমি শুধু মজা দেখছি। আর কূটনীতিবিদরা বলছেন, যখন এই সেনাপ্রধানকে সরানোর জন্য আইএসআই এবং পাকপন্থী সেনাবাহিনীর কর্তারা মিটিং করেছেন, তখন অজিত দোভাল নাকি ঢাকায় গিয়ে সেনাপ্রধানের সঙ্গে একটি মিটিং করেছেন। সেই মিটিংয়ে কি হয়েছে? সেই মিটিংয়ে এই সেনাপ্রধানকে সমর্থন করার কথা বলে দিয়েছেন ভারতবর্ষ। অর্থাৎ এই সেনাপ্রধানকে ফুল ফোর্সলি ভারতবর্ষ সমর্থন করবেন। তাই এর আগেই আমি বলে দিয়েছিলাম একাধিক ইন্টারভিউতে, যখন আমাদের সেনাপ্রধান পরিষ্কার বলেছিলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেব না, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানের সাথে আমাদের ভালো সম্পর্ক। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে আসে, তখন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেশের সেনাপ্রধান আমাদের সঙ্গে কানেক্টেড ছিল। অর্থাৎ আমরা সেনাপ্রধানকে প্রত্যেকটা মিনিটের আপডেট দিয়েছি। শেখ হাসিনা কিভাবে এসছেন, কোন বিমানে ফিরবেন, প্রত্যেকটি কথা সেনাপ্রধান জানতেন। এবং আমরা মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকারকে মান্যতা না দিলেও আমরা সেনাপ্রধানের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করেছি। কথা নিয়ে চর্চা যদি আপনারা করেন, তাহলে জিওপলিটিক্সের ভিতরের অনেক কিছু হয়তো আপনারাও বুঝতে পারবেন। যখন আমি এই কথাগুলো আপনাদের সামনে বলেছিলাম, তখন বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিরা, সোকল্ড মোহাম্মদ ইউনেস পন্থীরা আমাকে এসে গালিগালাজ করেছিলেন। আজকে আপনারা বুঝতে পারছেন, সেনাপ্রধানের হাতেই বাংলাদেশের শাসন, এই সেনাপ্রধানের পিছনেই ভারতবর্ষ, এবং মোহাম্মদ ইউনেস এবং ছাত্র আন্দোলনের শেষের পর বাংলাদেশ যাচ্ছে সেনা শাসনের দিকেই। আন্তর্জাতিক একাধিক খবরের হেডলাইন, হয়তো এটাই ভবিষ্যৎ, এটাই বাংলাদেশের মানুষের ভবিতব্য। আপনারা কি চান কমেন্টে জানাবেন। আরো একটা বড় প্রশ্ন আমি তুলে দিলাম, যে তুলসী গ্যাবার্টের সমালোচনা করা খুব সহজ। আজকে তুলসী গ্যাবার্টের সমালোচনা করে একদিনের ব্যবধানে বাংলাদেশ 3টে টুকরোতে ভেঙে গেল। রাস্তায় মিছিল করছেন, ইউনেস বিরোধী স্লোগান দিচ্ছেন, ছাত্রদের বিপক্ষে কথা বলছেন। এ তো ছাত্র নেতারা স্বপ্নেতেও ভাবেননি। তুলসী গ্যাবার্টের সমালোচনা করুন, অজিত দোভালের সমালোচনা করুন, ভারতবর্ষের সমালোচনা করুন, কিন্তু বিশ্বাস করুন, তুলসী গ্যাবার্ট কিংবা ভারতবর্ষের সঙ্গে লড়ার জন্য ডিপ্লোম্যাসি এবং পলিটিক্সটা অনেক বেশি শিখতে হতো মোহাম্মদ ইউনেসকে। ক্ষমতার লোভ থাকা ভালো, দম্ভ যদি ক্ষমতাকে ওভারলুক করে যায়, দাম্ভিক যদি আপনি হয়ে যান, তখন কোথাও না কোথাও থামতে হয়। ইতিহাস এই কথা বলে, বর্তমানও এই কথা বলবে, ভবিষ্যৎ কি হবে আপনারা মিলিয়ে নেবেন।
আপনারা জানাবেন আপনারা কোন দিকে। ধন্যবাদ।